হ্যালো এভরিওয়ান, আদিল স্যারস কোচিংয়ের 12 নম্বর ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের বিষয় হলো মনোসামাজিক বিকাশ, অর্থাৎ এরিকসনের থিওরি বা এরিকসনের তত্ত্ব। তো আজ এই নিয়ে আমরা জানব। আর আজকের বিষয়টা কিন্তু বিকাশের ক্ষেত্রে অন্যতম তাৎপর্যপূর্ণ, কারণ এই তত্ত্বের মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারবো কিভাবে মানসিক সামাজিক দ্বন্দ্ব থেকে একটি শিশু বা ব্যক্তি সমাজে তার ব্যক্তিত্ব প্রকাশ করতে চলেছে। তো চলো শুরু করছি। আমি তোমাদের অনিক স্যার। আজকের ক্লাস এরিকসনের তত্ত্ব। তো এরিকসনের তত্ত্ব এটা আমাদের মনোসামাজিক দ্বন্দ্ব মানে মনোসামাজিক বিকাশ, যেটার ইংলিশ হচ্ছে সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, বা মনোসামাজিক দ্বন্দ্ব এইভাবে কিন্তু পপুলার। কেন মনোসামাজিক দ্বন্দ্ব সেটা একটু পরেই আমরা জানবো। তার আগে এই এরিকসন সম্বন্ধে কিছু জিনিস আমরা জেনে নিই। ইনি হচ্ছেন এরিকসন। দেখো তোমাদের সুবিধার জন্য পাশে ছবিটা দিয়ে দিয়েছি। ইনি হলেন এরিকসন, ঠিক আছে। তো এরিকসনের জন্ম কোথায় হয়েছিল? জন্ম হয়েছিল জার্মানিতে 15 জুন 1902 এই সালে, এবং মৃত্যু হয়েছিল 12 মে 1994 ইউএসএ, অর্থাৎ আমেরিকায় মারা গেছিলেন। জন্মেছিলেন জার্মানিতে। তার পুরো নাম কি? আমরা শুধু এরিকসন বলি, কিন্তু তার পুরো নাম হচ্ছে এরিক হামবার্গার এরিকসন, বা এরিক এরিকসন বলেও অনেক বেশি পপুলার, বা শুধু এরিকসন বলেও তিনি কিন্তু বেশি পপুলার, কিন্তু তার পুরো নাম হচ্ছে এরিক হামবার্গার এরিকসন। এই গেল তার নাম। এবার তিনি কী ছিলেন? তিনি ছিলেন একজন আমেরিকান জার্মান সাইকোলজিস্ট। তিনি আমেরিকান এবং জার্মান সাইকোলজিস্ট ছিলেন। তাকে বলা যেত, মানে তাকে বলা হতো নিও সাইকোলজিস্ট। অর্থাৎ নিও সাইকোলজিস্টকে সেটা যদি প্রশ্ন দেয় তাহলে আমরা অবশ্যই লিখতে পারবো সেটা হচ্ছে এরিক এরিকসন, বা শুধু এরিকসন, বা এরিক হামবার্গার এরিকসন। আর তিনি কে ছিলেন? তিনি ছিলেন সিগমন্ড ফ্রয়েডের ছাত্র, এবং তার সঙ্গে তিনি কাজ করেছিলেন, এবং পরবর্তী সময়ে তার মেয়ে অ্যানা ফ্রয়েডের সঙ্গেও কিন্তু আমাদের এরিকসন কাজ করেছিলেন। এবার সিগমন্ড ফ্রয়েডকে, তার সম্পর্কে একটু জেনে নিই। তো প্রথম দিকে ক্লাসের প্রথম ক্লাসটাতেই আমি কিন্তু আমাদের সিগমন্ড ফ্রয়েডের সম্বন্ধে একটু কথা বলেছিলাম। তাছাড়াও আমি একটু বলে দিই এখানে আজকে, সেটা হচ্ছে জার্মানির প্রখ্যাত মনোচিকিৎসক ছিলেন আমাদের সিগমন্ড ফ্রয়েড। তিনি বিশেষ করে মনোবিশ্লেষণের জনক বলা হয় তাকে, মানে সাইকো অ্যানালিটিক্সের জনক বলা হয় সিগমন্ড ফ্রয়েডকে। এবং তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে মনোবিশ্লেষণ হলো মানুষের আচরণের যে অবচেতন মন আছে, সাবকনসিয়াস মাইন্ড, সেই অবচেতন মনের দৃষ্টিভঙ্গির সাহায্যে ব্যাখ্যা করার কৌশল এবং তথ্য সংগ্রহ করাটাকেই তিনি বলেছিলেন মনোবিশ্লেষণ, বা যেটাকে বলা হচ্ছে সাইকো অ্যানালিটিক্স। এই হলেন সিগমন্ড ফ্রয়েড, এবং তাকে মডার্ন সাইকোলজিস্টও বলা হয়। এবার চলে যাচ্ছি নেক্সট পেজে। সেটা হচ্ছে ফ্রয়েডের যে থিওরিটা ছিল, ফ্রয়েডের যে তত্ত্বটা ছিল, ওই ফ্রয়েডের তত্ত্বটার উপরেই কিন্তু ভিত্তি করে এরিকসন তার তত্ত্ব, অর্থাৎ যে তত্ত্বর নাম হচ্ছে মনোসামাজিক দ্বন্দ্ব, এই তত্ত্বটা কিন্তু তিনি তৈরি করেন গেল। এবং এরিকসনের মতে কি বলেছিলেন? এরিকসন বলেছিলেন যে ব্যক্তি সমাজের যে দ্বন্দ্ব, মানে একটা ব্যক্তির সাথে তার সমাজের একটা যে দ্বন্দ্ব হচ্ছে মানসিকভাবে, বা মনোসামাজিক দ্বন্দ্ব, যেটার আরেকটা নাম আছে দ্বিতীয়, তো এই মনোসামাজিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে মানুষের ব্যক্তিত্বর বিকাশ হচ্ছে। এরিকসনের মতে কি বলল? যে ব্যক্তি সমাজের দ্বন্দ্ব বা মনোসামাজিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে কিন্তু একটা মানুষের ব্যক্তিত্বের বিকাশ হয়, অর্থাৎ ব্যক্তির চাহিদার সঙ্গে। এবার মনোসামাজিক দ্বন্দ্ব জিনিসটা কি সেটা একটু জেনে নিই। অর্থাৎ ব্যক্তির চাহিদার সঙ্গে সমাজের চাহিদার মধ্যে যখন সমস্যা দেখা দেয়, তখন একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়, এবং যা অভিযোজনে বা অভিযোজনমূলক আচরণের সমস্যার সৃষ্টি করে। আমরা সমাজে কি করি? অভিযোজনের মাধ্যমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখি, এবং আমাদের বিকাশটাও এইভাবেই চলে। তারপর এবার যদি এই অভিযোজনে সমস্যা হয়, এবং সেই সমস্যাটাকে তিনি কি বলেছিলেন, কারণ সমস্যাটা শুরু হচ্ছে একটা মানুষের সমাজের সাথে তার ব্যক্তির, মানে তার সাইকোলজিক্যাল একটা এফেক্ট হচ্ছে, সেটা হচ্ছে সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট, বা যে দ্বন্দ্বটা হচ্ছে সেটা হচ্ছে কি সমাজের সাথে একটা মানুষের, বা তার যে মানসিক দ্বন্দ্ব সমাজের সাথে ঘটছে বলে তার একটা ব্যক্তিত্বের চেঞ্জেস হচ্ছে। এবং সেই চেঞ্জেসগুলোকে আমাদের মানে এই যে দ্বন্দ্ব বলতে গিয়ে এরিকসন বিভিন্ন পর্যায়ের কথা বলেছেন, এবং এক একটা পর্যায়ে এক এক রকম সমস্যা আসছে, এবং সেটাকে তিনি বাচ্চাটা, মানে ব্যক্তি বা শিশুটা কিভাবে কাটিয়ে উঠছে এবং তার ব্যক্তিত্বের প্রতিফলন করছে, সেটা একটু পরেই আমরা জানতে পারবো। তার মানে কি, জীবনের বিকাশের বিভিন্ন পর্যায়ে আমরা বিকাশের মধ্যে প্রথমে একটা জিনিস পড়েছিলাম যে বিকাশ আমাদের কি জন্ম থেকে আমৃত্যু, মানে টু টুম, এবং সেটা কিভাবে যায়? স্পাইরাল গতিতে আমাদের বিকাশটা হচ্ছে। তাহলে জীবনে বিকাশের বিভিন্ন পর্যায়ে আমাদের কি হয়? বিভিন্ন রকমের দ্বন্দ্ব দেখা যায়, এক একটা স্টেজে এক এক রকম, এক একটা বয়সে এক এক রকম, এবং সেটা আমাদের কি করে? সেটা আমাদের আচরণে প্রভাব ফেলে,
আমাদের আচরণ তার বদলে হয় চেঞ্জ হয়, নইলে আমরা নিজেদের আচরণটাকে চেঞ্জ করে দিই। মানে এই আচরণ চেঞ্জ হচ্ছে মানে কি, তার ব্যক্তিত্বে প্রভাব ফেলছে এবং সর্বোপরি তার ফলে কি হচ্ছে, সমাজে সেটা প্রভাব ফেলছে। মানে সেই ব্যক্তি বা সেই শিশুর সমাজে তার ব্যক্তিত্বের মাধ্যমে প্রভাব ফেলছে এবং অভিযোজনমূলক সমস্যা যেটা আছে সেটা সৃষ্টি করছে বা সেখান থেকে কাটিয়ে উঠছে। এই যে জিনিসটা, এটাই হচ্ছে মনোসামাজিক দ্বন্দ্ব এরিকসনের মতে। এবং পরবর্তী চ্যাপ্টারে আমরা পরবর্তী পেজে আমরা জানতে পেরে যাব যে সেই পর্যায়গুলোকে তিনি কতগুলো ভাগ করেছেন এবং কোন স্টেজে কিভাবে এই বিকাশটা ঘটছে সে সম্পর্কে। চলে যাচ্ছে নেক্সট পেজে। তাহলে দেখো, এরিকসন তার তত্ত্বে, অর্থাৎ এই যে থিওরিটা যেটা নিয়ে আমরা আলোচনা করছি, তো এই তত্ত্বে 8টি পর্যায়ের কথা বলেছিলেন। 8টি পর্যায়ের কথা বলেছিলেন এবং প্রত্যেকটা পর্যায়ে 2টি করে স্তর আছে। তার মানে কি, এরিকসন যে বারবার বলেছিলেন যে ব্যক্তি সমাজের দ্বন্দ্ব বা মনোসামাজিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে মানুষের ব্যক্তিত্বের বিকাশ হচ্ছে, এবং তার যেই 8টি স্তর আছে, মানে 8টি যে পর্যায়ের কথা তিনি বলেছিলেন, এবং এখানে যে 2টি করে তিনি স্টেজের কথা বলেছেন, সেখানে তিনি কি বোঝাতে চেয়েছেন যে আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেকটা জিনিসে একটা পজিটিভ সাইড আছে, একটা নেগেটিভ সাইড আছে। একটা পজিটিভ সাইড আছে, একটা হচ্ছে নেগেটিভ সাইড আছে। কে কীভাবে দেখছি এবং সেটার উপর ভিত্তি করে আমাদের নিজেদের পার্সোনালিটি কীভাবে সেই বিষয়ের উপর বেরোচ্ছে, পজিটিভলি বেরোচ্ছে না নেগেটিভলি বেরোচ্ছে, সেটাকে বোঝানোর জন্য তিনি কিন্তু 2টো করে স্তরের কথা বলেছেন, একটা পজিটিভ একটা নেগেটিভ। এবার আমরা যদি এই পজিটিভ আর নেগেটিভ এই জিনিসটার মধ্যে ব্যালেন্স করতে পারি, তাহলে কী করতে হবে, আমাদের বিকাশটা কিন্তু খুব ভালো হবে। কেউ যদি একটা সাইডে চলে খুব পজিটিভ হয়ে গেল, সেটাও কিন্তু তার পক্ষে বা সমাজের জন্য খুব একটা ভালো নয়, আবার নেগেটিভ হয়ে গেলেও সমাজের পক্ষে খুব একটা ভালো নয়। তার মানে কি, মাঝামাঝি একটা ব্যালেন্স আনতে হবে। মানে গৌতম বুদ্ধের নিয়ম অনুযায়ী মধ্যপন্থা, এই জিনিসটা আসলে তার ব্যক্তিত্বটা ভালো হবে। এবার আমরা জেনে যাব যে ওই স্টেজ বা স্তরগুলো কী কী আছে। তাহলে প্রথমেই যেটা আছে দেখো, সেটা হচ্ছে শৈশব। এবার ওই শৈশবের টাইমটা কি, 0 থেকে 1.5 বছর বা 2 বছর, এই টাইমটাকে শৈশব বলা হচ্ছে, এরিকসন বলেছেন। এবং এখানে 2টো যে স্টেজ নাম তিনি করেছেন, সেটা হচ্ছে, একটা হচ্ছে আস্থা বনাম অনাস্থা, মানে ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট। ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট। এবার এটা কি বিষয়টা হচ্ছে, এই যে স্তরে, মানে এই যে শৈশবের টাইমে আছে, এই স্তরে শিশুদের যদি মানে স্নেহ দেওয়া হয়, ভালোভাবে ভালোবাসা দেওয়া হয়, সঠিক পরিচর্যা করা হয়, তাহলে কি স্বাভাবিকভাবে তার মধ্যে একটা এই বিশ্বাস বা আস্থা বা নিরাপত্তা, এই বোধটা সৃষ্টি হবে। তার জন্য দেখবে এই বয়সের বাচ্চারা তার মায়ের কাছে বেশি সেফ ফিল করে। এই টাইমে বাচ্চাদেরকে যদি কোলে নিতে যাওয়া হয়, প্র্যাকটিক্যাল উদাহরণ থেকে বলছি, তাহলে তারা দেখবে আননোন লোকের কাছে আসছে না। কেন আসছে না? কারণ আননোন লোকের কাছে সে এই ট্রাস্ট বা এই আস্থাটা বা এই নিরাপত্তা বোধটা ফিল করতে পারে না, যেটা তার মায়ের কাছে বা তার আত্মীয় স্বজন, তার কাছের লোক, পরিবারের লোকের কাছে সে পায়। বাইরের লোকের কাছে সে ফিল করতে পারে না, সে ভয় পায়। যদি তাকে ফেলে দেওয়া হয়, যদি ঠিকভাবে তার কেয়ার না নেওয়া হয়, একটা ভয় কাজ করে বা অনাস্থা কাজ করে। আবার এই জিনিসটাই হবে যদি সেই বাচ্চাটাকে মানে ছোটোবেলায় স্নেহ না নিয়ে, ভালোবাসা না দিয়ে তাকে যদি অবহেলা করা হয়, তাকে যদি সঠিক পরিচর্যা না করা হয়, তাহলে তার মধ্যে কি যে কাজটা করবে, সেটা হচ্ছে অবিশ্বাস বা নিরাপত্তাহীনতার কাজ করবে, যেটাকেই তিনি বলেছেন অনাস্থা বা মিসট্রাস্ট। তাহলে এই কাজটা কিন্তু এই বয়সে বাচ্চাদের মধ্যে করবে। তারপরের স্টেজটা তিনি কি বলেছেন, সেটা হচ্ছে প্রারম্ভিক বাল্য, যেটা 1.5 বছর থেকে শুরু হয়েছে এবং 3 বছরের মধ্যে আছে। এখানে 2টো জিনিস কাজ করছে, একটা হচ্ছে স্বাধীনতা বনাম লজ্জা বা সন্দেহ। কীরকম স্বাধীনতা বনাম লজ্জা বা সন্দেহ, এটার ডেফিনেশনটা একটু দেখে নিই। সেটা হচ্ছে, এই স্তরে বাচ্চারা মানে শিশুদের মধ্যে নিজের মতো করে পরিবেশ একটা তৈরি করার চেষ্টা করে এই বয়সে। দেখো 3 বছরের মধ্যে আমরা যখন আগের ক্লাসগুলো করেছি, ওখানে স্টেজগুলো ভালোভাবে দেখেছি বিকাশের ক্ষেত্রে এবং আমাদের পেঁয়াজের ক্ষেত্রেও। তাহলে এই যে 1.5 থেকে 3 বছর বয়সে কি হয়, একটা বাচ্চা ছেলে সে কি নিজের মতো পরিবেশ তৈরি করে, সে নিজের পরিবেশে থাকতে ভালোবাসে। এবার সেখানে যদি সে কাজের মানে সে নিজের মতো খেলছে, নিজের জগৎ তৈরি করেছে, বয়সটা দেখতে হবে আমাদের 1.5 থেকে 3, তাহলে সেই স্বাধীনতা যদি সে পায়, তাকে যদি তার পরিবেশে স্বাধীনতা দেওয়া হয়, তাহলে তার মধ্যে কী হবে, একটা স্বাধীনতা দেখা যাবে, স্বাধীন চেতা মানসিকতা দেখা যাবে, আত্মনির্ভরশীল এই বৈশিষ্ট্যগুলো দেখা যাবে। কিন্তু যদি তখন তার গার্জেন বা বাবা মা বা আত্মীয় স্বজন বা বড় যে আছে, সে যদি অত্যধিক বেশি শাসন করে, তাকে যদি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, এগুলোর মধ্যে দিয়ে যদি তাকে কন্ট্রোল করার চেষ্টা হয়, তাকে যদি স্বাধীনতা না দেওয়া হয়, তাদের যদি নিজস্ব পরিবেশে স্বাধীনভাবে চলতে ফিরতে না দেওয়া হয়, তাহলে কী হবে, তার মধ্যে একটা লজ্জা, এই যে লজ্জা,
এই লজ্জা সংশয় এগুলো তখন তার মধ্যে তৈরি হবে, সেই বাচ্চাটার মধ্যে তৈরি হবে। এবং তখন শিশুরা কী মনে করবে যে তারা যে কাজই করছে সেটা ঠিক নয় বা সেই কাজটা ঠিক নয়, তখন তাদের মধ্যে নিজেদের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়ে যাবে। তার জন্য এটাকে ইংলিশে বলছে অটোনমি এবং ভার্সেস শেম। তাহলে পজিটিভ সাইডটা হচ্ছে কি দেখো, অটোনমি, আর নেগেটিভ সাইডটা হচ্ছে শেম। মানে তাকে যদি তার পরিবেশে যদি স্বাধীনতা দেওয়া হয়, তাহলে সে স্বাধীনভাবে নিজের জায়গায় নিজের কাজের করতে করতে তার মধ্যে আত্মনির্ভরশীল ব্যাপারটা আসবে, আত্মবিশ্বাসটা আসবে এই ছোটো বয়স থেকে। কিন্তু তাকে যদি না করতে দেওয়া হয়, তাদেরকে যদি কন্ট্রোল করা হয়, তাদেরকে যদি স্বাধীনতা না দেওয়া হয়, তাহলে তাদের নিজেদের মধ্যে একটা সন্দেহ আসবে যে তার মানে তারা যেটা করছে সেটা ঠিক নয়। মানে তাদের মধ্যে একটা লজ্জা চলে আসবে, সংশয় চলে আসবে যে এগুলো তাহলে ঠিক নয়, তাহলে একটা শেম নিজেদের মধ্যে চলে আসবে। তাহলে এটা হচ্ছে পজিটিভ সাইড, দেখো এটা হচ্ছে নেগেটিভ সাইড হয়ে গেল। থার্ড পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে মধ্যকাল। মধ্যকালের বয়স হচ্ছে 3 থেকে 5 বছর। এই সময় কি দেখা যায়, পজিটিভ এবং নেগেটিভ মানে কি, একটা হচ্ছে উদ্যোগ বনাম অপরাধবোধ, মানে ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট। ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, এই বিষয়টা কীরকম, মানে এই স্তরে বাচ্চারা মানে শিশুরা তাদের যে চলাফেরা আছে না, এই চলাফেরার মধ্যে একটা স্বাধীনতা লক্ষ্য করতে পারে। আগেরটার মতনই দেখো স্বাধীনভাবে তারা এই টাইমে চলে। মানে 3 থেকে 5 বছর বয়সের একটা উদাহরণ যদি দিই, এই সময়ে বাচ্চাদেরকে নিয়ে যদি তুমি বাইরে কোথাও যায় বা তাদের যদি হাত ছেড়ে দাও বা তাদেরকে যদি লক্ষ্য করো, দেখবে তারা নিজের মতো সমস্ত অচেনা জায়গাতেও নিজের মতো এদিক ওদিক দেখা, ঘোরা ফেরা, এদিকে যাওয়া ওইদিকে যাওয়া, এই জিনিসগুলো ওদের মধ্যে লক্ষ্য করা যায়। তার মানে কি, এই স্তরে শিশুরা তাদের চলাফেরার মধ্যে একটা স্বাধীনতা অনুভব করে। তারা নিজে থেকে যে কোনো কাজ সেটা করতে তারা অনেক বেশি উৎসাহী হয়ে থাকে। মানে তাদের মধ্যে যেহেতু এই বয়সের মধ্যে কৌতূহল ব্যাপারটা থাকে, তার জন্য এই টাইমে বাচ্চারা কী হয়, অনেক বেশি উৎসাহী হয়। যে কোনো জিনিস করার মধ্যে, হাঁটা চলার মধ্যে, খোঁজার মধ্যে উৎসাহী, মানে উদ্যোগ যেটা ইনিশিয়েটিভ, কোনো কিছু ব্যাপার নিয়ে ইনিশিয়েটিভ করার একটা মেন্টালিটি এই বয়সে দেখতে পাওয়া যায়। এবং এই উদ্যোগী মানসিকতা কাজ করে এই বয়সের মধ্যে। তাহলে কি, এটা হচ্ছে পজিটিভ সাইড। যদি তাদেরকে ফ্রিভাবে মানে তাদের খেয়াল রাখো, তাদেরকে একটা গাইডেন্সের মধ্যে রাখো, কিন্তু তাদেরকে স্বাধীনতাও দাও, তাহলে তাদের মধ্যে এই উদ্যোগটা কাজ করা হয়, এই উদ্যোগটা কাজ করে আর কি। আর যদি গিল্ট কখন চলে আসছে, সেখানে যদি তার বাবা মা বা শিক্ষক বা গুরুজন এরা কি করে শিশুর উদ্যোগে বাধা দিচ্ছে, কোনো একটা করতে যাচ্ছে, না এটা করো না, বা কোনো একটা জায়গায় না এটা করো না, ওটা ধরো না, ওইদিকে যেও না, এটা করো না, এইভাবে যদি তাদেরকে বারবার বাধা দেয়, তাহলে শিশুর মধ্যে একটা অপরাধবোধ মানে জেগে ওঠে, মানে একটা গিল্ট। তার মানে কি, আমরা যেটা করছি সেটা ভুল, তার মানে এদিকে যাওয়া উচিত নয়। তাহলে কি, তাকে বারবার বাধা দেওয়া হচ্ছে, তার মানে তার মধ্যে একটা অপরাধ বোধ জাগছে। তার মানে আমরা যেটা করছি সেটা ভুল কাজ করছি, আমরা অপরাধ করছি, এই একটা মানসিকতা চলে আসছে। তাহলে এটা নেগেটিভ, গিল্টটা নেগেটিভ, আর ইনিশিয়েটিভটা হচ্ছে পজিটিভ। তাহলে দুটো সাইড দেখতে পেলাম। চলে যাচ্ছি পরের স্টেজটা যেটা আছে, সেটা হচ্ছে প্রান্তীয় বাল্য। প্রান্তীয় বাল্য মানে হচ্ছে দেখো 5 থেকে 12, অর্থাৎ কি 6 বছর বয়স, মানে ক্লাস 1-এ পড়ছে সে, মানে তার প্রাইমারিতে তার প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার বয়স চলে আসছে 5 থেকে 12-র মধ্যে। এবং এই টাইমে যেটা দেখতে পাওয়া যায়, ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিয়রিটি, মানে পরিশ্রম বনাম হীনমন্যতা। কেন, এই বয়সটা দেখো একটা বাচ্চার স্কুলে যাবার বয়স, প্রাইমারি স্কুলে সে ভর্তি হয়ে গেছে। এবার এই বয়সে কী হয়, যেহেতু এই বয়সে স্কুলে ভর্তি হয়, অর্থাৎ কি তার প্রথাগত যেটা শিক্ষার ব্যাপার আছে সেই আঙিনায় প্রবেশ করছে। এই স্তরে বাচ্চারা সমস্ত কাজ কি করতে চায়, নিজে থেকে করতে চায় এবং নিখুঁতভাবে করতে চায়, মানে চেষ্টা করে। তাদেরকে মানে যদি প্র্যাকটিক্যালি দেখা যায়, স্কুলের বাচ্চাদেরকে এই টাইমে যদি কোনো কাজ দেওয়া হয়, সে যে কোনো কাজ হোক, যদি তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় এই কাজটা করতো, তারা কিন্তু চেষ্টা করবে তাদের বেস্ট দেওয়ার সেই কাজের মাধ্যমে, নিখুঁতভাবে তারা কিন্তু সেটা করার চেষ্টা করছে। তার মানে কি, তারা পরিশ্রমী মানসিকতা তাদের মধ্যে কাজ করে, তারা সমস্ত কিছু কী করে, নিজের মতো করে সুন্দরভাবে নিখুঁত করার চেষ্টা করে। কিন্তু এই সময় যদি তাদের যে কাজটা তারা ভালোভাবে করেছে, মন ঢেলে করেছে, খুব মানে মনোযোগ দিয়ে করেছে, এবং সেটা টিচারের কাছে হোক বা বড়দের কাছে যথেষ্ট স্বীকৃতি পেল না, মানে খুঁত ধরে দিলাম আমরা, ধরো তাদের নিখুঁত যে কাজটা সে করেছে সেটাতে আমরা খুঁত দিলাম, না এটা অত ভালো হয়নি, এটা আরও ভালোভাবে করো, এটা আরও ভালোভাবে লেখো, বা এইভাবে যদি তাদেরকে বারবার বাধা দেওয়া হয়, তাহলে তাদের মধ্যে কী হবে, একটা হীনমন্যতায় তারা ভুগবে। তার মানে তারা ভাববে যে তার মানে আমরা ভালো কাজ করতে পারি না, তার মানে আমরা এই জিনিসটা ভালো পারছি না। এই যে একটা নেগেটিভ সাইড চলে আসছে, এই হীনমন্যতাটা কিন্তু তাদের মধ্যে চলে আসছে। কিন্তু তাদের পজিটিভ সাইডটা হচ্ছে তারা কিন্তু এই টাইমে যে কোনো কাজ খুব ভালোভাবে করে। হয়তো তাদেরকে আঁকতে দেওয়া হলো, খুব সুন্দরভাবে একটা ছবি আঁকো, ঠিক আছে, তারা প্রমিনেন্ট হয়তো এক্স্যাক্টলি
কারণ সেইটুকুনি বাচ্চা ছেলে তার দিক দিয়ে বেস্ট দিচ্ছে। সে হয়তো টিচারের মতো অত ভালো করতে পারলো না, কিন্তু সে তার দিক দিয়ে বেস্ট দিচ্ছে। সেই টাইমে কিন্তু কোনো টিচার বা আমাদের সিনিয়রদের বলা উচিত নয় যে এটা ভালো হয়নি, এই কথাটা কখনোই বলা উচিত নয়। তাহলে কিন্তু তারা গুটিয়ে যাবে, তারা হীনমন্যতায় ভুগবে, তারা আর করবে না সেই কাজটাতে আগের মতো এত মানে পরিশ্রম করে নিখুঁতভাবে করার চেষ্টা তারা করবে না, তারা গুটিয়ে যাবে। তার জন্য সবসময় আমাদের বলা উচিত যে খুব ভালো হয়েছে, আর একটু ভালো করার চেষ্টা করো। তাদেরকে কি করতে হবে, রিইনফোর্সমেন্ট তাদেরকে দিতে হবে, বলতে হবে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, প্রশংসা করতে হবে, আরও ভালো করার চেষ্টা করো। তাহলে কী হবে, তাদের মধ্যে হীনমন্যতা ব্যাপারটা থাকবে না, তারা আরও পরিশ্রম করার চেষ্টা করবে। এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে চলে যাচ্ছে 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কৈশোর। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টাইম। এর আগেও যখন ভাগ পড়েছিলাম বিকাশে তখনও বলেছিলাম কৈশোর বা অ্যাডোলেসেন্স, এই টাইমটাকে স্ট্যানলি হল বলেছেন ঝড় ঝঞ্ঝার কাল, তাই তো? আর আমাদের এরিকসন বলেছে কি আইডেন্টিটি ক্রাইসিস। কেন আইডেন্টিটি ক্রাইসিস সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম আগের ক্লাসেও, আজকেও বলছি। কারণ এই বয়সটা এমন থাকে, দেখো বয়সটা হচ্ছে 12 থেকে 18, কোনো বইয়ে 18 মানে 12 থেকে 20ও দেওয়া আছে। তো এই বয়সের মধ্যে কি হয়, যেটা পজিটিভ আর নেগেটিভ দুটো মানে মানসিক দ্বন্দ্ব যে কাজটা করে, মনোসামাজিক দ্বন্দ্ব যেটা করে, সেটা হচ্ছে আত্মপরিচিতি বনাম আত্মপরিচয় বিভ্রান্তি, মানে আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। কারণ আইডেন্টিটি ক্রাইসিস এবং এরিকসন বলেছে রোল প্লে, এই টাইমে কী হবে, রোল প্লে করার একটা মেন্টালিটি থাকে। মানে কোনো একটা আইডলকে তারা মনে মনে ভেবেছে এই টাইমে, বীর পুজো যে কথাটা এসেছিলো আগের ক্লাসে, বীর পুজো কথাটা, এই টাইমে তারা অনেক কিছু করার চেষ্টা করে, তারা মনে মনে একটা কোনো জিনিসকে আইডল মনে করে এবং সেটাকে করার ঠিক সেই জিনিসটা বা সেই মানুষটার মতো হওয়ার তারা চেষ্টা করে। এই টাইমে যে জিনিসটা সবচেয়ে বড় সমস্যা হয় তা আছে অনিশ্চয়তা। একটা শিশুর মধ্যে তার যে আত্মপরিচয় সেটার বিভ্রান্তি তৈরি করে, মানে সে বুঝতে পারে না যে সে কি করবে। এটা হচ্ছে এই সময় সবচেয়ে বড় সমস্যা। এবং এই সময়ে সেটা তাদের মাথার মধ্যে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ঘুরতে থাকে সেটা হচ্ছে হু অ্যাম আই, আমি কি, ঠিক আছে, আমাদের লক্ষ্য কী, আমরা কোথা থেকে এসেছি, আমাদের লক্ষ্য কী, আমাদের কী পরিচয়, সমাজে আমাদের কাছে কী পরিচয়। কারণ এই কৈশোরের টাইমে, যেটা স্ট্যানলি হল বলেছেন ঝড়ঝঞ্ঝার কাল, এবং তার অ্যাডোলেসেন্স বইয়েও এই কথাটা উল্লেখ করেছিলেন। এর কারণটা হচ্ছে এই বয়সটা এমন একটা স্টেজ সমাজের ক্ষেত্রে, বাচ্চারা না বাচ্চাদের সাথে মিশতে পারে, না বাচ্চারা ঠিক বড়দের সাথে মিশতে পারে। কারণ আমরা বড়রা কী বলি, বাচ্চারা ধরো এই বয়সে, যাদের বয়স হয়েছে, ঠিক আছে, মাধ্যমিক দিয়েছে, 11-এ পড়ছে, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক দেবে, এরকম একটা স্টেজ তো, মানে বয়স অনুযায়ী। তো তখন আমরা বলি এই তুই বাচ্চাদের সাথে থাক, মানে যারা আরও বড়, তারা হয়তো 25, 26 বা 28 এরকম বয়সে যারা আছে, তারা বলে তুই বাচ্চাদের সাথে মেশ, কারণ তুই বাচ্চা। কিন্তু ওর কিন্তু গোপে রাখা হয়েছে, ও বড়দের মতো আস্তে আস্তে গলার স্বর ভেঙেছে। এই বয়সে যেহেতু চেঞ্জেসগুলো হয়, বয়ঃসন্ধিকাল, তো এই টাইমে এই চেঞ্জেসগুলো হচ্ছে, ও ভাবছে ও নিজেকে বড়, কিন্তু ও বড়দের সাথেও মিশতে পারছে না। বড়রা বলছে বাচ্চাদের সাথে মেশ, এবং ও গিয়ে বাচ্চাদের সাথেও মিশতে পারছে না, কারণ ও জানে বাচ্চাদের চেয়ে ও বড়। তাহলে এই যে একটা টাইমিং, এই টাইমে ওদের মধ্যে আইডেন্টিটি ক্রাইসিসটা খুব বেশি করে দেখতে পাওয়া যায়। এবং এই টাইমে যদি ঠিকভাবে গাইড না করা হয়, তাহলে কিন্তু এই টাইমে মিসগাইডেড অনেক বেশি হয়ে যায় বাচ্চারা। এবং এই টাইমে যেহেতু তাদের মাথার মধ্যে অনেক রকম যেহেতু বিমূর্ত চিন্তা চলে এসছে, এবং এই টাইমে তাদের মধ্যে এই প্রশ্নটা হচ্ছে যে হু অ্যাম আই, সমাজে তার কী পরিচয়, তাদের লক্ষ্য কী। তো এই সময় যারা এই পরিস্থিতিটাকে সমাধান করতে পারছে এবং তাদের সেলফ আইডেন্টিটি একটা তৈরি করে নিচ্ছে যে হ্যাঁ আমি অমুক, আমি এই ক্লাসে পড়ি, আমার এই লক্ষ্য, আমি ভবিষ্যতে এই হতে চাই, আমার আইডল এইভাবে যদি তার সেলফ আইডেন্টিটি তৈরি করতে পারছে তাহলে খুব ভালো। আর যদি না করতে পারছে তাহলে কি হচ্ছে, এই টাইমে তারা বিভ্রান্তিতে ভুগে যাচ্ছে, মানে রোল কনফিউশনে ভুগে যাচ্ছে। এবং এর ফলে কি হচ্ছে, এই টাইমে মিসগাইড হয়ে যাচ্ছে, বাজে সঙ্গে পড়লে তারা ভুলভাল নেশা ধরে নিচ্ছে, বাজে পথে চলে যাচ্ছে, কুপথে চলে যাচ্ছে। তাহলে এই বয়সটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বয়সই খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে এটা হচ্ছে পজিটিভ সাইড, একটা হচ্ছে নেগেটিভ সাইড, যে তারা যদি আত্মপরিচিতি তৈরি করে নিতে পারছে, আইডেন্টিটি বুঝে নিচ্ছে যে তাদের কী করা উচিত, খুব ভালো। আর যদি না বুঝতে পারছে তাহলে কিন্তু তারা একটা বিপদগামী হয়ে যাবার তাদের মধ্যে সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এটা হলো 5 নম্বর পয়েন্ট। তারপর হচ্ছে 6 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যৌবন। যৌবনের টাইমটা কি 18 থেকে 40 বছর বা 18 থেকে 35 বছর। এই টাইমে যেটা দেখা যায় সেটা হচ্ছে অন্তরঙ্গতা বনাম বিচ্ছিন্নতা, মানে ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন। কীরকম ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন? এই স্তরটি তরুণ প্রাপ্তবয়স্কদের স্তর, এবং এই বয়সে যখন ব্যক্তি নিজের ভালোবাসা, মানে অন্তরঙ্গতা ব্যাপারটা কখন আসে, মানে নিজের কোনো কিছু ভালো লাগার জিনিস
বা নিজের ভালোবাসার জিনিস, এই জিনিসটা যখন অন্যদের সাথে ভাগ করতে পারছে বা অন্যকে দান করতে পারছে বা অন্যদের থেকে ভালোবাসা সে খুব তাড়াতাড়ি সহজেই গ্রহণ করতে পারছে, তখন তাদের মধ্যে কী হয়, অন্তরঙ্গতায় জিনিসটা দেখতে পাওয়া যায়। কিন্তু উল্টো দিকে যখন এই জিনিসগুলো সে করতে পারছে না, ঠিক আছে, যখন নিজের সত্তার কোনো অংশই অন্য কারোর সাথে ভাগ করতে পারছে না বা কারোর কাছ থেকে ভাগ নিতেও চাইছে না, তখন কি হয়ে যাচ্ছে, তখন আলাদা হয়ে যাচ্ছে, তখন কি হয়ে যাচ্ছে, একা একা থাকতে হচ্ছে তাকে, তখন ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তার মধ্যে বিচ্ছিন্নতা কাজ করছে, তখন আইসোলেশনে চলে যাচ্ছে। তাহলে ইন্টিমেসি ভার্সেস আইসোলেশনের এই হচ্ছে সাইড, একটা পজিটিভ একটা নেগেটিভ। এবার আমাদেরকে কি করতে হবে, কেন এরিকসন এতগুলো ভাগ দিয়েছেন এবং প্রত্যেকটা সাইডের মানে স্টেজের দুটো করে ভাগ করে বুঝিয়ে দিয়েছেন, পজিটিভ নেগেটিভের মধ্যে আমাদের ব্যালেন্স করতে হবে। মানে আমাদেরকে দুটোই রাখতে হবে, সব সময় অন্তরঙ্গতা সবার সাথে ঘুলিয়ে মিশিয়ে থাকলে হবে না, আমাদের নিজস্ব সময় দিতে হবে, নিজেদেরকেও কেরিয়ারের জন্য টাইম দিতে হবে। দুটোই যদি ব্যালেন্স করে কেউ চলে, তাহলে সেই সমাজে খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠিতও হয়ে যাবে এবং তার ভবিষ্যৎ মানে পরবর্তী যে স্টেজগুলো নিয়ে আলোচনা করব সেটা বললে আরও ভালোভাবে ডিটেলসে বুঝতে পারবে। তো ওইগুলোতে বাঁধা হবে না, কিন্তু যদি কোনো একটা বেশি হয়ে যায় তাহলে একটা দিকে মাইনাস হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস দুটোকে ব্যালেন্স আমাদের রাখতে হবে, তাই তো। চলে যাচ্ছি 7 নম্বর পয়েন্টে। 7 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে মধ্য বয়স। তাহলে মধ্য বয়স এই টাইমটা কখন থেকে, 40 থেকে 60 বা 65 বছর বয়স। এবং এই টাইমে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন, এই জিনিসটা দেখতে পাওয়া যায়, মানে কর্মোদ্যম বনাম স্থবিরতা। এই যে বয়সটা, এই বয়সের মাধ্যমে কি হয়, এই বয়সে বা এই স্তরে ব্যক্তি, যেহেতু আর শিশু নেই, তাহলে এই স্তরে ব্যক্তি কি হচ্ছে, অনেক বেশি কর্মোদ্যম থাকে, কাজের মধ্যে থাকে এবং তারা পরবর্তী প্রজন্মের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং তাদের সাফল্য কিভাবে কামনা করা যায়, তাদের জন্য কি করা যেতে পারে সমাজে, এই সব নিয়ে কিন্তু তখন তারা অ্যাক্টিভ থাকে এবং তারা তখন চেষ্টা করে যে নেক্সট জেনারেশনের জন্য কিছু একটা করে যাবার, যাতে পরবর্তী প্রজন্ম সমাজে ঠিকঠাকভাবে উপযোগী জীবন ধারণ করতে সক্ষম হয় এবং তাদের জন্য কিছু একটা করার মানসিকতা এই বয়সে কাজ করে। আর যদি সেটা না হয়, এটা হলো পজিটিভ সাইড। এবং নেগেটিভ কখন হচ্ছে, যখন এরকম কিছু করার উপযোগী করার মতো সক্ষমতা তাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে না, তখন কি হয়, তখন সেই মানুষটা বা সেই ব্যক্তির মধ্যে একটা স্থবিরতা দেখতে পাওয়া যায়, মানে স্ট্যাগনেশন দেখতে পাওয়া যায়, কিছু করার কর্মক্ষম সে হারিয়ে ফেলে, পরবর্তী জেনারেশনকে দেওয়ার মতো কিছু নেই, কারণ সে সেরকমভাবে কিছু করতে পারেনি, তার মধ্যে সেই ব্যাপারটা আসেনি, তখন এই স্থবিরতাটা দেখতে পাওয়া যায়। এবং লাস্ট যে স্টেজটা আছে সেটা হচ্ছে বার্ধক্য, এবং বার্ধক্যের টাইম হচ্ছে 65+, মানে 65 বছরের ওপরে এবং যতদিন অবধি দিনে সেই ব্যক্তিটা বাঁচছে সেই টাইমটা হচ্ছে বার্ধক্য এরিকসনের মতে। এবং তখন সংহতি বনাম হতাশা, মানে ইন্টিগ্রিটি ভার্সেস ডেসপেয়ার, এই জিনিসটা দেখতে পাওয়া যায়। অর্থাৎ কি, এই স্তরে ব্যক্তি তার জীবনের যে বিভিন্ন সময়ে বিভিন্ন যে কর্ম করেছে সেগুলোকে সে মূল্যায়ন করে, অর্থাৎ সে জীবনের কি হতে চেয়েছিল, কতটা হতে পেরেছে, সে সেটা করতে কতটা ইচ্ছুক ছিল, কতটা সে করতে পেরেছে, কতটা তার ইচ্ছা কাজ দিয়েছে এবং কতটা সে মানে প্র্যাকটিক্যালি জীবনে করতে পেরেছে এবং সেটা কি করতে পারতো আরও, ঠিক আছে, এইগুলো নিয়ে সে বিচার করে, এইগুলো তখন সে মূল্যায়ন করে। যদি এই সমস্ত কাজ সে ঠিকভাবে করতে পারে, যা চেয়েছিল, যেটা লাইফে অ্যাচিভ করতে চেয়েছিল, যেভাবে নিজেকে দেখতে চেয়েছিল, সমাজে নেক্সট জেনারেশনকে প্রতিষ্ঠিত করার জন্য যে যা ওয়ে আউটগুলো তিনি করতে চেয়েছিলেন সেই ব্যক্তিটা, সেগুলো যদি ঠিকভাবে হয়ে থাকে, সঠিকভাবে যদি করতে পারে, তাহলে তার মধ্যে সামঞ্জস্যতা দেখতে পাওয়া যায়, ঠিক আছে, তো সংহতি দেখতে পাওয়া যায়। আর যদি সেগুলো না করতে পারে, মানে যেগুলো সে করতে চেয়েছিল, সে যেটা হতে চেয়েছিল বা সে যতটা চেষ্টা করেছিল, তার ইচ্ছা যতটা ছিল, সে ততটা এগোতে যদি না পারে, সব কিছু যদি নেগেটিভ থাকে, তাহলে কী হবে, তার মধ্যে একটা হতাশা কাজ করে, কেন, তার তো বয়স হয়ে গেছে, তার মানে জীবনের অর্ধেক সময় চলে গেছে, তার নতুনভাবে আর কিছু করার নেই। তখন সে কী করে, অতীতের কথা ভেবে তার মূল্যায়নে এগুলো যদি করতে পারতাম, এই টাইমে যদি এটা করতে পারতাম, যেগুলো করতে পারেনি ওগুলো ভেবে ওই নেগেটিভ থটসের মধ্যে থাকতে 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 তার মধ্যে হতাশা চলে আসে। তাহলে এই হচ্ছে সেই স্টেজগুলো, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ সাইড, যেটা এরিকসন আমাদেরকে ভালোভাবে বুঝিয়েছেন। এবং এটার উপরই বেস করে তিনি বলেছিলেন, কিন্তু একটা মানুষ বা একটা ব্যক্তি সমাজের তার যে ব্যক্তিত্ব, সমাজে তার ব্যক্তিত্ব প্রকাশ হচ্ছে এই মনোসামাজিক দ্বন্দ্বের মাধ্যমে। তো এই হলো এরিকসনের থিওরি, যেটাকে মনোসামাজিক বিকাশ বলা হয় বা মনোসামাজিক দ্বন্দ্ব বলা হয়। এবং এখান থেকে যে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। যেমন ধরো, এরিকসনের এই যে তত্ত্বটা, এই তত্ত্বটার কী নাম আছে, সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট যেমন আছে, মনোসামাজিক দ্বন্দ্ব বা ব্যক্তি সামাজিক দ্বন্দ্বও কিন্তু বলা হয়, ঠিক আছে, মনোসামাজিক দ্বন্দ্ব বা ব্যক্তি সামাজিক দ্বন্দ্বও বলা হয় এক।
তিনি কে ছিলেন? তিনি ছিলেন জার্মান সাইকোলজিস্ট বা নিও সাইকোলজিস্টও বলা যায়। তিনি ছিলেন সিগমন্ড ফ্রয়েডের ছাত্র। সিগমন্ড ফ্রয়েড মানে হচ্ছে সাইকো অ্যানালিটিক্স মানে তিনি হচ্ছেন মনোচিকিৎসক ছিলেন, ঠিক আছে, প্রখ্যাত মনোচিকিৎসক ছিলেন। এবং তিনি বলেছিলেন কি, মনোবিশ্লেষণ হলো মানুষের আচরণকে অবচেতন মনের দৃষ্টিভঙ্গির সাহায্যে ব্যাখ্যা করার জন্য কৌশল এবং তত্ত্ব সংগ্রহ করা। এটা বলেছিলেন সিগমন্ড ফ্রয়েড, এবং তিনি তার মেয়ে অ্যানা ফ্রয়েডের সাথেও কাজ করেছেন। এবং তিনি তার তত্ত্বটাকে করকমভাবে ভাগ করেছিলেন। তিনি তার তত্ত্বকে টোটাল 8টা পর্যায়ে ভাগ করেছিলেন, যেখানে 2টো করে স্তর আছে, মানে 8টি পর্যায়ে 2টো করে স্তর। এগুলো হচ্ছে 8টা পর্যায়ের। আমার বাঁ দিকে যেগুলো আছে, শৈশব, প্রারম্ভিক বাল্য, মধ্য বাল্য, এবং তাদের মধ্যে যে বয়সটা আছে 0 থেকে 2 বছর বা 0 থেকে 1.5 বছর, এটা হচ্ছে তার পর্যায়। আর স্তর হচ্ছে যেমন আস্থা বনাম অনাস্থা, মানে ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট। এভাবে প্রত্যেকটা পর্যায়ে দেখবে 2টো করে স্তর আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। এবার প্রত্যেকটা যদি একটা মানুষ বা একটা শিশু বা একটা ব্যক্তি যদি তার জীবনে ঠিকভাবে এটাকে যদি অ্যাপ্লাই করে, দুটোর মধ্যে যদি ভারসাম্য রেখে সে যদি সমাজে যায় বা সমাজে চলে, তাহলে তার একটা খুব ভালো ব্যক্তিত্ব প্রকাশিত হয় এবং সে সমাজকে অনেক কিছু দিয়ে যেতে পারে। আর যদি সেগুলো না করতে পারে, তাহলে অবশ্যই শেষে গিয়ে তার বার্ধক্যের টাইমে তার কী হয়, তার মধ্যে হতাশা কাজ করে, সংহতিটা অতটা তার আসে না। তাহলে এই হলো আজকের চ্যাপ্টার। আজকে এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট ডে। সো ভালো করে দেখে নাও আজকের বিষয়টা, এবং এই বিষয়ের সাথে রিলেট করা আছে আগের বিষয়গুলো, অর্থাৎ বিকাশের পর্যায়গুলো রিলেট করা আছে, এবং আদার সামাজিক বিকাশও এর মধ্যে পড়ে আছে। তো প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু একের সাথে লিঙ্কড। তাই আমি বলবো কোনো চ্যাপ্টার কিন্তু স্কিপ করে দেখো না। যারা প্রত্যেকটা চ্যাপ্টার দেখছো, প্রত্যেকটা ক্লাস দেখছো, তাদের জন্য খুবই ওয়েল অ্যান্ড গুড। কিন্তু যারা আজকেরটা প্রথম দেখছো, তাদেরকে বলবো আগের ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।